লোকটির কথা কানে আসতেই সামনের দিকে তাকিয়ে দেখি আলেয়া নেই। আমি তখন তাড়াতাড়ি ওনার সামনে গিয়ে ওনার মাথার পাশে বসি। অতঃপর ড্রয়ার থেকে তুলো নিয়ে রক্তগুলো মুছতে লাগলাম আর কাঁদতে লাগলাম। উনি তখন শান্ত কণ্ঠে বলল, কাঁদছো কেন? না মানে আসলে আমি এটা ইচ্ছে করে করিনি, দুঃখিত। আর আমি রক্তপাত দেখতে পারি না। লোকটি তখন হেসে বলল, বাচ্চাই রয়ে গেলে, বড় হলে না। যাই হোক, আমি যে কারণে তখন তোমার হাতটি ধরেছিলাম সেটা হলো কাল থেকে তুমি কলেজে যাবে। আমি তোমার জন্য গার্লস কলেজের একটি ফর্ম তুলে এনেছি আর সেটাই তোমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো... কথাগুলো শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। নিজের কানকেও বিশ্বাস করাতে পারলাম না। আমি মনে হয় ভুল শুনছি। এই ভেবে ওনাকে আবার জিজ্ঞাসা করলাম, আপনি কি বলছেন? মানে তুমি শোনোনি আমি কি বলছি? তুমি কাল থেকে কলেজে যাবে? সত্যি? হ্যাঁ, তোমার সাথে মিথ্যে কথা বলে আমার কি লাভ? আনন্দ আত্মহারা হয়ে পড়লাম। আমি পড়াশোনা করব ভাবতেই পারছিলাম না। প্রাণ খুলে হাসতে লাগলাম। লোকটি অদ্ভুতভাবে আমার দিকে চেয়ে রইল। তারপর বলতে লাগলো, জানো, আকাশে না চাঁদকেই ভালো লাগে, সূর্যকে নয়। ঠিক তেমনি তোমার মুখে ওই হাসি ভালো লাগে, কান্নাকে নয়। আমি তাহলে কি মানুষটাকে ভুল চিনেছি? যদি উনি খারাপ হতো তাহলে আমি ওনাকে এত কষ্ট দেওয়ার পরও উনি আমার সাথে এত ভালো আচরণ করতেন না, নাকি এসব তার ফাঁদে ফেলার জন্য? কিন্তু কলেজের ব্যাপারটা, এটা তাহলে কি হলো? কি ভাবছো? না আসলে আমি খারাপ মানুষ, কিন্তু তোমাকে কলেজে ভর্তি করাচ্ছি, এটা কিভাবে সম্ভব, তাই তো? মাথা নিচু করে হ্যাঁ সংকেত দেওয়াতেই লোকটি হেসে বলল, ধরে নাও খারাপ মানুষটি এখন ভালো হতে চাইছে। কথাটি শুনে চোখ দুটো আনন্দ ঝলমল করতে লাগলো। যাক, তাহলে এই লোকটিকে এখন একটু মানুষ ভাবা যায়। এই ভেবে মুচকি হাসি দিতেই হঠাৎ লোকটির মা ঘরে ঢুকে সবকিছু ভেঙে ফেলতে লাগলো। লোকটি বিছানা থেকে উঠতে পারছিল না, বারবার ওঠার চেষ্টা করলো। আলেয়া ও আর কয়জন দাসী বারবার মহিলাটিকে বাধা দেওয়ার চেষ্টা করছে, আর আমি মহিলাটির হিংস্র চেহারা দেখে ভয়ে বারান্দার দিকে চলে গেলাম। তারপর দেখলাম উনি উঠে গরম চোখে মহিলাটার দিকে চেয়ে আছে। শক্ত করে ওনার হাতটি গিয়ে ধরলো আর বলতে লাগলো, তুমি আবার শুরু করেছো? আলেয়াকে উদ্দেশ্য করে বলল, কতবার বলেছিলাম তোমাকে মাকে এই ঘরে আসতে দেবে না? কি করব ভাইজান, আজ 2 দিন ধরে ওই ঘরে আটকে রাখতে গিয়ে আমাদের কত কামড় খামচে অত্যাচার সহ্য করতে হয়েছে। এবং কি আর... অমনি উনি আমাকে ইশারা দিয়ে দেখাতেই আলেয়া চুপ হয়ে যায়। লোকটি তখন চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, তোমাদের কি করতে রেখেছি আমি? ঘোড়ার ঘাস কাটতে? এক একটা অকর্মার ঢেকি। এই যাও, ওনাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়াও। কথাগুলো শুনে আবার ওনার প্রতি খারাপ ধারণা হলো। নিজের মা, অথচ এমন আচরণ করছে যেন কাজের মেয়ে। আর এই ঘরে আসলে কি হয়? আটকে রাখার কোনো মানে আছে? রেগে লোকটির সামনে গিয়ে বললাম, আপনার সমস্যা কি? উনি এ ঘরে আসলে আপনি এমন করছেন কেন? এমন ভাবে কেউ কি মায়ের সাথে আচরণ করে? আমি কথাটি শেষ না করতেই উনি আমাকে ধমক দিয়ে বললেন, তুমি বারান্দা থেকে আসছো কেন? কিছু বুঝলাম না। উনার কথাটি শেষ না হতেই মহিলাটি আমার হাতে প্রচন্ড জোরে একটা কামড় মারে। ফলে আমি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই দেখি আমি বিছানায় শুয়ে আছি, হাতে ব্যান্ডেজ করা। হাত প্রচন্ড ব্যথা করছে, নাড়াতে পর্যন্ত পারছি না। মাথার পাশে লোকটি বসে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে উনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি ঠিক আছো তো? আমি মাথা নাড়ালাম। লোকটি তখন বলল, তুমি বারান্দা থেকে আসছো কেন? এই জন্যই আমি তোমাকে তখন বকা দিয়েছিলাম। না আসলে দেখো, তোমাকে এই শেষবারের মতো বলে দিলাম, তুমি আমার আম্মুর সামনে যাবে না, আর ওনার থেকে যত পারো দূরে থাকবে। কিন্তু কেন? কারণ আমার মা আর 5টা মানুষের মতো স্বাভাবিক নয়। তবে তিনি তো মা, যার পায়ের নিচে জান্নাত। তাই তো এত কিছুর পরও তিনি আমার কাছে সবচেয়ে দামি। আর তাই তো আমাকে অনেকের কাছে খারাপ মানুষ রূপে থাকতে হচ্ছে, যেমন তোমার কাছে। আর একটা কথা,
আজ আমার মাকে তোমার মায়া হচ্ছে। তার করুণ চেহারা দেখে তুমি ভাবছো আমি কেন আমার মাকে তোমার কাছে আসতে দিই না, বা তোমাকে বা কেন আমার মায়ের কাছে যেতেই দিই না। কিন্তু মনে রেখো, এমন একদিন আসবে যেদিন তুমি আমায় ছেড়ে চলে যাবে, আর তার প্রধান কারণ হবে আমার মা। ক্ষীণ কণ্ঠে তখন বললাম, মানে? উনি তখন চোখের কোণা মুছতে মুছতে বলল, ও কিছু না, তুমি বিশ্রাম নাও, আমি একটু আসছি। এই বলে লোকটি কোথায় যেন চলে গেল। বিয়ের প্রথম রাত্রের মতো আজও রাত ঠিক 3টে বাজে ঘরে আসলো। আজও চোখের কোণে বৃষ্টি। ঘরে ঢুকে নিঃশব্দে দরজাটি লাগালো। আমি জেগে থেকেও ওনাকে দেখে না জেগে থাকার ভান করলাম। কিছু সময় পর আমি দেখলাম উনি আমার মাথার পাশে এসে অনেকক্ষণ যাবৎ আমার মাথায় হাত বোলাতে থাকলো। আর সেই হাতের স্পর্শ আমায় শুধু একটা কথাই বলছে, ও খারাপ নয়। মানুষের বাহির দেখে মানুষকে বিবেচনা করো না, ভিতরের মানুষটাকে খুঁজতে থাকো। কিন্তু যতবারে ওনার সম্পর্কে ভালো ভাবতে যাই, ততবারে প্রশ্ন আসে, ওনার স্ত্রীগুলো কেন বিয়ের 1-2 বছর না যেতেই ওনাকে ছেড়ে চলে যায়, আর কেনই বা আমাকে বিয়ে করলেন। এই ভাবনাগুলো ওনার সম্পর্কে ভালো আমাকে ভাবতে দেয় না। আর এই কপাল থেকে ওনার হাতটা সরিয়ে ফেললাম, অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়লাম। এভাবে করে অনেক দিন কেটে যায়। তবে এই অনেকগুলো দিনের মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমি। উনি কেন ওনার মাকে আমার সামনে আসতে দেয় না, আর কেনই বা সেদিন ওই কথাটি বললেন। আজ 2 মাস হয়ে গেল ওনার সাথে আমার বিয়ের, কিন্তু আজ অবধি ওনার জন্য আমার মনে এতটুকু জায়গা হয়নি। তবে এ কথাটি জোর মুখে বলতে পারি না, ওনাকে বলতে পারি না আমি আপনার থেকে মুক্তি চাই। আবার মাঝে মাঝে এটাও বুঝে উঠতে পারি না আমি কি চাই। তবে কেন জানি ওনাকে আমি চিনতে পারছি না, উনি ভালো নাকি খারাপ। আজকাল এই দ্বিধাদ্বন্দ্বে আমার দিন কাটছে। মাঝে মাঝে ওনাকে রহস্যময় মানব মনে হচ্ছে, আবার মাঝে মাঝে অবাক হয়ে যাচ্ছি ওনার আমাকে প্রতিদিন কলেজে নিয়ে যাওয়া দেখে, কখনো বা নিজে রান্না করে আমাকে খাবার বেড়ে দেওয়া দেখে, ওনার উদার মানসিকতা, আমার খোদা খোদা ভীরুতা দেখে। এসব আমাকে আজকাল বড্ড বেশি ভাবায়। উনি ঠিক নাকি আমি এই সংশয়ে। তবে ওনার থেকে ওনার মাকে অদ্ভুত লাগে। মহিলাটি আজ পর্যন্ত আমায় সহ্য করতেই পারলো না। ওনার জ্বালায় আজ প্রায় 2 মাস আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। ওনার জন্য আজ অবধি আমি কোনো ঘর গুছিয়ে রাখতে পারলাম না। ওনার সামনে কোনো জামা কাপড় থাকলে উনি তা ছিঁড়ে ফেলে। খাবার পর্যন্ত খেতে পারি না, খাবারের সামনে এসে বমি করে দেয়। পুরো বাড়িটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছে। এসব সমস্যা আমাকে যতটা কষ্ট দিচ্ছে, তার চেয়ে বড্ড বেশি আনন্দ দিচ্ছে ওই লোকটিকে। লোকটি কেমন জানি অনায়াসে এই ব্যাপারগুলোকে মেনে নিচ্ছে। শুধু মাঝে মাঝে ওনার পাগলামি অতিরিক্ত হলে ধমকি দেয় ঠান্ডা করার জন্য। এই যা। বিয়ের সেই প্রথম 2টো রাত যে ঘুমিয়েছি, আর ভালো করে ঘুমাতে পারলাম না। কেননা আমার শাশুড়ি তারপর থেকে প্রত্যেক দিন ভোর 4টে-5টা থেকে পুরো বাড়িটাকে একটা অশান্তির বাড়ি বানিয়ে ফেলে। তাও এসব সহ্য করে পড়ে আছি। কিন্তু আজকে যা করলো তাতে আমার আর এ বাড়িতে থাকা হবে না। আজকে তো সকালে এসে আমার ঘরে ঢুকে আমাকে ঘর থেকে বাহির করে দেয়। আপাতত আমি ছাদের ওপর বসে আছি, বুঝতে পারছি না কি করব, কোন মায়া এমন অশান্তির নরকে পড়ে থাকবো কার জন্য। এই ভাবছি উনি আজ বাসায় আসলে আমি ওনার কাছ থেকে মুক্তি চাইবো, মুক্তি। হঠাৎ আলেয়া ছাদের ওপর চলে আসে। আমাকে দেখে কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপামনি আপনি এই ভর দুপুরে ছাদে কি করছেন? ডিভোর্স দিব, আমি ওনার থেকে আজ মুক্তি চাইবো। আপামনি কি কইতেছেন এসব? আলেয়ার ধমকিতে ভাবনার জগৎ থেকে মুক্তি নিলাম। হাতের ডায়েরিটাকে অমনি লুকিয়ে ফেললাম। চোখের কোণের জলটা মুছে বললাম, না কিছু না। তুমি কখন আসলে? আপামনি আপনি জানেন না আমি কখন এসেছি? না আসলে ডায়েরি লিখছিলাম, তাই তো খেয়াল করিনি। আলেয়া তখন গম্ভীর কণ্ঠে বলল, আপা আমি কিন্তু সব বুঝি। যাই হোক আপনি ঘরে যাননি? না আসলে সেই সকালে যে মা আমাকে বের করে দরজা দিয়েছে এখনো তা খোলেনি। তাই বলে আপনি এই কাঠফাটা রোদে এই ভর দুপুরে ছাদে থাকবেন? আসুন নিচে আসুন। এই বলে আলেয়া নিচে চলে যেতে লাগলো।
হঠাৎ কি মনে করে পিছন ফিরে আমাকে বলে উঠল, আজকেও আবার হাতে কামড় দিয়েছে তাই না? আমি মাথা নাড়ালাম। ও তখন বলল, কিছু করার নেই, আসুন একটু মলম লাগিয়ে দিই। আর হ্যাঁ, আর একটা কথা, এই মানুষটাকে ছেড়ে চলে যাবেন না। মানুষটা আপনাকে বড্ড ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে পারে না। আপনি হয়তো এখন বুঝছেন না, কিন্তু যেদিন হারিয়ে যাবে সেদিন বুঝবেন। কেননা মানুষের স্বভাবই কোনো কিছু হারিয়ে গেলে অতঃপর তার মূল্যটা বোঝে। তাহলে আপনার ক্ষেত্রে কেন ভিন্ন রকম হবে? আলেয়ার কথাগুলো আমার ভিতরটাকে পর্যন্ত নাড়া দিয়ে দিল। কেননা আমি ওনাকে ছেড়ে যাওয়ার কথা যদি একবার ভাবি, তাহলে আমার চারপাশের সব কিছু ওনাকে ঝাপটে ধরে বেঁচে থাকার কথা 100 বার ভাবে। যাই হোক, ছাদ থেকে আলেয়ার সাথে নিচে নামতেই ওনাকে দেখলাম বাড়িতে চলে এসেছে এবং আমার ঘরে ঢুকে মাকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে। আমাকে দেখা মাত্রই অনুতাপের চোখে বলল, সরি, আর সারাদিন তোমায় কষ্ট দেওয়ার জন্য। আর আলেয়াকে উদ্দেশ্য করে বলল, যাও তুমি আপামনির ঘরটা পরিষ্কার করে দিয়ে আসো। এই বলে মাকে উনি ঘরে নিয়ে যাচ্ছিল। আর এখান দিয়ে মা রাগে ওনার হাতে ইচ্ছে মতো খামচি কামড় দিচ্ছে, অথচ উনি সামান্য পরিমাণও উফ পর্যন্ত করছে না। আমি অবাক হলাম ওনার ধৈর্য দেখে। দাঁড়িয়ে ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আর এদিকে আলেও চলে যায় আমার ঘর পরিষ্কার করতে। আমি তখন ভাবলাম, আর সুযোগ পেলাম মহিলাটির ঘরে যাওয়ার। এ সুযোগ হাতছাড়া করা যাবে না। আজ আমি মায়ের ঘরে যাবই, আর দেখব উনি মায়ের সাথে কিরূপ আচরণ করছেন। অতঃপর আমি চুপি চুপি ওনার পিছু পিছু যাই। তারপর দরজার এক কোণে দাঁড়িয়ে দেখতে পেলাম উনি মাকে বিছানায় বসিয়ে পিতা যেমন সন্তানকে শাসন করে, ঠিক তেমনি লোকটি তার মাকে শাসন করছে। এমন কেন করছো তুমি মা? মা তখন পিতার সেই বকা শুনে কান ধরল। মহিলাটি কান ধরতেই লোকটি অমায়িক হাসি দিয়ে বলল, হয়েছে আম্মা, আর ঢং করা লাগবে না। এই কথা বলে দিব্যি হাসি মুখে পুরো ঘর পরিষ্কার করতে লাগলো। তারপর নিজের মাকে গোসল করিয়ে আনলেন, সুন্দর একটা কাপড় পরালেন। তারপর নিজের হাতে মাকে খাইয়ে দিলেন। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। এই যুগে মায়ের প্রতি যে সন্তানের এত ভালোবাসা, সে আর যাই হোক খারাপ হতে পারে না। টপ টপ করে নিজের অজান্তে চোখের জলগুলো গড়িয়ে পড়ল। হঠাৎ মনে হলো কে যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে পিছনে তাকাতেই দেখি আলেয়া। ওকে দেখে আমি ওর হাতটি শক্ত করে ধরে অন্যদিকে নিয়ে গেলাম। তারপর ওকে বললাম, দেখো তুমি প্লিজ এটা ওনাকে জানিও না। আলেয়া তখন হেসে বলল, আমার আশা পূরণ হয়েছে আপামনি। আমি তখন বললাম, মানে? আসলে আপামনি, বিয়ের প্রথম দিন থেকেই আমি চেয়েছিলাম আপনি সব সত্য জানেন, কিন্তু ভাইজানের জন্য আপনাকে জানাতে পারলাম না। কিন্তু কি জানেন তো আপামনি, সত্য কোনোদিন চাপা থাকে না। আজ আপনি সামান্য এইটুকু দেখেই কান্না করে দিয়েছেন, অথচ আমি আজ 15 বছর ধরে ভাইজানের বাড়িতে কাজ করছি। এমন অনেক কিছু দেখেছি যা আমার রাতের ঘুম পর্যন্ত মাঝে মাঝে কেড়ে নিয়েছে। গল্প বেলা শেষে, কলমে আসমা আক্তার। গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে। গল্পটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পের প্রথম পর্ব যদি আপনারা মিস করে থাকেন, তাহলে গল্পের প্রথম কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে গল্পের প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। ধন্যবাদ।